আজকে আমরা উপস্থিত হচ্ছি 18 নম্বর ক্লাসে, তাই না? 17 নম্বর ক্লাস আমাদের শেষ। আমরা 18 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি এবং 18 নম্বর ক্লাসে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপারটা আমি একটু যদি বুঝিয়ে বলি আপনাদের। আজকে আমরা বিভিন্ন লোগো ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি, শেপ, এইগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব। আবার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যদি আমি বলি, তো আপনাদের আগে হচ্ছে কি, যে আগে যে ক্লায়েন্টের যে অভিজ্ঞতা এটা অর্জন করার জন্য দেখা যাচ্ছে কাউকে ফ্রি কাজ করে দেওয়ার জন্য বলা হতো যে আপনি আপনার কাজটা দেন, আমি ফ্রি করে দিচ্ছি, মানে অভিজ্ঞতা অর্জনের জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কন্টেস্ট মার্কেটগুলো কিন্তু মারাত্মক লেভেলের একটা সাপোর্ট দেয়। আপনি যত বেশি কন্টেস্ট করতে পারবেন প্রথমে শেখার ক্ষেত্রে, যখন আপনি প্রফেশনাল লাইফে চলে যাবেন সেই সময় দুই একটা করলেন মাঝে মধ্যে প্র্যাকটিসের পারপাস, বাট বেশি করার দরকার নেই। কারণ আপনার আইডিয়া জেনারেট করার দরকার আছে, তাই মাঝে মধ্যে দুই একটা করলেন। কিন্তু যখন আপনি ফার্স্ট লেভেলে আসেন তখন আপনি প্রচুর পরিমাণে কন্টেস্ট করেন, যারা লোগোতে এক্সপার্ট হতে চান। কি কন্টেস্ট উইন হলো, কেন হলো, খারাপটা কেন করলো, এই চিন্তা, বা ওই যে কোনো কোনো কন্টেস্টের নিচে যে এআই জেনারেটেড কপি করছে এরকম কোনো কমেন্ট করার দরকার নেই। আপনি আপনি কতটুকু করছেন, আপনি কতটুকু দেওয়ার চেষ্টা করছেন, বা ক্লায়েন্টের প্রজেক্ট পড়ে আপনি কতটুকু বুঝছেন, তার উপর ডিপেন্ড করে আপনি আপনার ডিজাইনটা সাবমিট করেন। কে কি করলো, কাকে উইন করলো, এটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এটা আপনি খেয়ালও করবেন না, কাকে উইন করলো, আপনাকে করলো কিনা এটা দেখারও দরকার নেই। আপনার দরকার অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতাটা ব্যাপক আকারে বিস্তৃত হলে আপনি তখন একটা পোর্টফোলিও দিয়েও যদি আপনি বিহান্সে বা ড্রিবেলে বা অন্যান্য আপনার নিজস্ব ওয়েবসাইটে যদি আপনি পোর্টফোলিও আকারে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট আপনার আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার প্রজেক্ট আসতে বাধ্য। আর এই কারণে আপনি কন্টেস্ট করবেন প্রচুর যদি আপনি বিগিনার লেভেলে থাকেন। যদি আপনি মিড লেভেলে থাকেন তাও আপনার জন্য কন্টেস্ট প্রচুর পরিমাণে করতে হবে। যদি একেবারে অ্যাডভান্স লেভেলে চলে যান, প্রফেশনাল লেভেলে, যে এখন আপনার কাজ অনেক, তখন আপনার কন্টেস্ট করার দরকার নেই, আপনি তো তখন বিজিই থাকবেন। এবং আপনি তার পাশাপাশি সময় দিবেন স্কেচ করা নিয়ে, শেপ বিল্ড আপ করা নিয়ে, শেপকে ক্রিয়েশন করা নিয়ে, এইগুলো নিয়ে আপনি সময় দিবেন। তাতে করে কি হবে, আপনার এক্সপিরিয়েন্স যেমন বাড়বে, সেই রকম আপনার কনসেপ্ট দ্রুত চলে আসবে। হ্যাঁ, আমরা বিভিন্ন কনসেপ্টে দেখতেছি যে সামান্য একটা মার্কের জন্য, সামান্য একটা মার্কের জন্য বা একটা সিম্বলাইজ করার জন্য সেই লোগোটা উইন হচ্ছে। আচ্ছা হোক, যারটা উইন হচ্ছে তার কতটুকু উপকার হচ্ছে আমরা জানি না। তবে আমরা চেষ্টা করতেছি ওই ক্লায়েন্টের প্রজেক্ট অনুযায়ী তাকে সাবমিট করার, বা ওই ক্লায়েন্টের প্রজেক্টটা পড়ে যতটুকু বুঝতে পারছি তার উপর ডিপেন্ড করে আমাদের সাবমিশনটা দেওয়ার। এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা বাড়তেছে, আমাদের ক্রিয়েটিভিটি বাড়তেছে, আমাদের কনসেপ্ট। তো যাই হোক, এখন এই যে জিনিসগুলো এইগুলো সব সময় আপনারা খেয়াল রাখবেন। এটা যদি খেয়াল রাখতে পারেন তাহলে কি হবে, আপনাদের অভিজ্ঞতা দারুণ আকারে বৃদ্ধি পাবে। এই কারণে আমি বলি যে আপনারা যখন শিখতেছেন, মানে শিখতেছেন তো অনেক দিন ধরেই আপনারা আমাদের কাছে শিখতেছেন, আপনাদের অনেক আগে থেকেই শুরু করা উচিত যে আমরা প্রচুর পরিমাণে কন্টেস্ট, এবং তার জন্য ফ্রি কন্টেস্ট করার জন্য, বা আপনার অভিজ্ঞতা কতটুকু সেটা না দেখায় অভিজ্ঞতা করার জন্য, মানে কন্টেস্ট সাবমিট করার জন্য কিন্তু ফ্রিল্যান্সার একটা পারফেক্ট ওয়েবসাইট, যেখানে আপনার কোনো পরীক্ষা দিতে হবে না, যেখানে আপনার ডিজাইনের মানসম্মত কিনা সেটা দেখে আপনাকে অ্যাপ্রুভ করার প্রয়োজন আছে কিনা, এই ধরনের কিন্তু কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলবেন, তাদের কিছু তথ্য সম্বলিত যে কটা স্টেপ আছে এটা কমপ্লিট করবেন, এর পরবর্তীতে আপনি আপনার কন্টেস্টগুলো যা পছন্দ হয় সেইগুলো দেওয়া শুরু করবেন। দিতে 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 এক সময় আপনি তখন দেখবেন যে আপনি রেগুলার উইন হওয়া ধরছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কিছু ইমপ্রুভ হচ্ছে এবং আমি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেইটা অন্তত বুঝতে পারতেছি। হ্যাঁ, তবে আগে যেটা বলছিলাম যে অনেক নর্মাল ডিজাইন আছে যেটা ক্লায়েন্টরা উইন করে, যেটা আমরা আমাদের কাছে মনে হয় নর্মাল। তো আসলেই কিছু নর্মাল জিনিস আছে যেগুলো ক্লায়েন্ট উইন করে, কিন্তু আমাদের কাছে যেই যেগুলো নর্মাল মনে হয় সবগুলো কিন্তু নর্মাল ডিজাইন না। প্রত্যেকটা, আমরা যখন একটা লোগো ডিজাইন করি, প্রত্যেকটা লোগো ডিজাইনের ক্ষেত্রে এক একটা স্টোরি থাকে প্রত্যেকটা লোগো ডিজাইনের ভিতরে। ঠিক আছে, আমরা যখন কোনো লোগো ডিজাইন করি প্রতিটা লোগোতে কোনো না কোনো স্টোরি থাকে, এবং স্টোরি সম্বলিত লোগোগুলো সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, যে লোগোটার ভিতরে আপনি কতটুকু কি রাখতে পারতেছেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা তো ফিডেক্স লোগোর নাম শুনছি।
এখানে এই যে লোগোটা, এই লোগোটাতে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন সিম্পল একটা টেক্সট, তাই না? লোগোটা হচ্ছে সিম্পল একটা টেক্সট। তাতে এমন কি দেখা যাচ্ছে, অনেকেই কুরিয়ার, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের যে লোগোর মনে করেন একটা কন্টেস্ট, সবাই তো মানে ওইটাকে দারুণভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছে বিভিন্নভাবে, কুরিয়ারের যে সিম্বল, আইকন বা স্টোরি দিয়ে বিভিন্নভাবে ট্রাই করতেছে। হঠাৎ করে দেখলেন যে মাত্র দুইটা ওয়ার্ডের একটা মানে দুইটা ওয়ার্ডের মতো একটা সম্বলিত একটা টেক্সট এরকম একটু মিশাই দিয়ে উইন হয়ে গেছে। আপনারা তো সবাই হতাশ যে আমরা এত কষ্ট করলাম, এত কিছু দেখাইলাম, ডিজাইনের ভিতরে এত মানে ইউনিক কনসেপ্ট, এত ক্রিয়েটিভিটি দিলাম, আমাদেরটা উইন হইলো না। সামান্য একটা টেক্সট যেটা কাস্টমাইজ, হালকা পাতলা, মানে সামান্য একটু কাস্টমাইজ, আর কোনো কিছুই নাই, সেটা উইন হয়ে গেল। এটা ক্লায়েন্ট আসলে ভালো না, বা ক্লায়েন্ট ডিজাইন সম্পর্কে বোঝে না, বা ক্লায়েন্টের কোনো আইডিয়াই নাই, শুধু শুধু টাকাটা ওয়েস্ট করছে। এইরকম কিন্তু অনেক কমেন্ট আপনারা আপনাদের freelancer.com অথবা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, কন্টেস্ট সাইট, সেখানে কিন্তু আপনারা অহরহ দেখতে পান। একটা কন্টেস্ট উইন হইলে, বা আমি দেখছি ওই বাংলা কিছু কন্টেস্ট গ্রুপ আছে যেখানেও এরকম হয়, যে উইন হইলে তারা কমেন্টের ফুল ঝুড়ি বয়ে বয়ে যায়, যে ফালতু ডিজাইন উইন করছে, এটা করছে সেটা করছে। কিন্তু সব সময় কিন্তু এরকম হয় না। কিছু কিছু সময় যদিও হয়, কিন্তু সব সময় এরকম হয় না। কারণ কি, ওই লোগোতে সামান্য একটা আইকন বা একটা সিম্বলের মাধ্যমে যে প্রেজেন্টেশন করতেছে, যেটা ক্লায়েন্ট এক্স্যাক্টলি ওইটাই চাচ্ছে, যেটা আপনি বুঝতেছেন না বা আপনি বুঝতে পারেননি, সেটা এই ডিজাইনার বুঝতে পারছে। বুঝাতে পারলাম? কারণ কি দেখেন, এখানে যে অ্যারো চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে অ্যারো চিহ্নটা, এটা তো আপনার কনসেপ্টে আসেনি, তাই না? এই যে ডিজাইনটা, ক্লায়েন্ট কি এই ডিজাইনটা কিনছে ওর কাছ থেকে, নাকি ওর আইডিয়াটাকে কিনছে? এইখানে আমরা যখন লোগো ডিজাইন করব বা কোনো জায়গায় আমরা যখন ই করব আর কি, পার্টিসিপেট করব, যে কন্টেস্ট হোক বা ক্লায়েন্টের প্রজেক্ট হোক, তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে আমরা বেশি প্রাধান্য দিব। ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট লোগোর ভিতরে কতটুকু বুঝাইতে চাচ্ছে, এতটুকুর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন এই যে স্টোরির কথা বলতেছি, প্রত্যেকটা লোগোর ভিতরে আপনারা একটা স্টোরি রাখার চেষ্টা করবেন। সেটা পারলে ক্লায়েন্টকে বুঝাই দিবেন, না পারলে টেক্সটে বুঝাই দিবেন, মানে আপনার স্টাইল দিয়ে বুঝাই দিবেন, মার্ক করে করে, আর না হলে লিখে বুঝাই দিবেন যে আমি লোগোতে এইটা দেওয়ার চেষ্টা করেছি এবং এইভাবে প্রেজেন্টেশন করেছি, আপনার বিজনেসকে এইভাবে ও ইফেক্ট, মানে ইফেক্ট পাবে, আপনার এই ইফেক্টের কারণে, আপনার এই শেপের কারণে আপনার বিজনেসের উপর এটা ইফেক্ট ফেলবে। তো এইটা যখন আপনি বুঝাইতে পারবেন এবং ক্লায়েন্ট এটা বুঝতে পারবে, ঠিক তখনই আপনার হচ্ছে লোগোটা সিলেক্টেড হবে বা উইন হবে, তাই না? তো সবসময়ের জন্য মনে রাখবেন, দেখবেন কি, যে আমি একেবারে মানে আমার ইচ্ছা মতো একটা কন্টেস্টে 20টা 25টা ডিজাইন আমি সাবমিট করছি। আমি ক্লায়েন্টের ধারণা বা ক্লায়েন্টে কি চাচ্ছে এটা না বুঝেই দিচ্ছি, হঠাৎ করে দেখলেন কি 20টার ভিতরে একটা উইন হয়ে গেল। আপনি চিন্তা করলেন কি রে, আমি ইচ্ছা মতো দিলাম আর সাথেই উইন হয়ে গেল, তাহলে ঠিক আছে আমি ওইভাবে দিতে থাকবো। না, আপনি ওইভাবে দিচ্ছেন, বা আপনার ওই 20টা ডিজাইনের ভিতর ক্লায়েন্টের চাহিদাটা অটোমেটিক্যালি চলে আসছে, বিধায় ক্লায়েন্ট ওইটাকে সিলেক্ট করছে। যদি আপনার এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইনের কোনো মানে ইমপ্রুভ হবে না, বা আপনার ওই ডিজাইন দিয়ে কোনো কাজ হবে না। বুঝতে পারছেন? আপনি ওই ধরনের ডিজাইন করবেন না। যেটাই করবেন, ওই 20টা কনসেপ্ট রেডি করেন, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট এই ডিজাইনের ভিতর কি দেখতে চাচ্ছে, বা তার বিজনেসকে কিভাবে ইফেক্ট ফেলে, সেটার উপর ডিপেন্ড করে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। অনেক সময় আছে দেখা যাচ্ছে লোগোর সিম্বল আপনি একরকম ডিজাইন করছেন, কিন্তু কালার দিয়ে তার মিনিংটা বুঝাইতে চাচ্ছেন, যে আমি এই কালারটা এই কারণে বুঝাচ্ছি যেটা বিজনেসের সাথে সম্পৃক্ত, মানে সম্পূর্ণ সম্পৃক্ত। শুধুমাত্র কালার দিয়ে তো ক্লায়েন্ট আপনার লোগোটা নিবে না। আপনার শেপটা বা সিম্বল বা আইকনটা যদি বিজনেস রিলেটেড না হয় বা ওদের প্রজেক্ট রিলেটেড না হয়, তাহলে আপনার এই আইকনটা নিয়ে এসে কি করবে, তাই না? বা আপনার কালারটা নিয়ে এসে কি করবে? ক্লায়েন্ট চাই টোটালটাকে নিতে। আপনি যেমন কালার কম্বিনেশনটা পারফেক্ট রাখবেন, টেক্সটটা সেরকম রাখতে হবে, এবং সাথে সিম্বলটাও। শুধু সিম্বল বেসিস যে লোগো আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে নিবে এরকম নাও হতে পারে। শুধু টেক্সটের উপর হালকা ইফেক্ট, নেগেটিভ নেগেটিভ স্পেস, এই জাতীয় জিনিসগুলো ইউজ করে কিন্তু তারা এই লোগোগুলোকে সিলেক্ট করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবার আমরা যদি দেখি নেগেটিভ স্পেস লোগোগুলো, নেগেটিভ স্পেস লোগো,
এখানে আমরা অনেকগুলো নেগেটিভ স্পেস লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন, প্রথমে আসি আমরা এটাতে। যেহেতু এটা একটা হচ্ছে কেস পাবলিশার, তাই না, ফক্স কেস পাবলিশার, যেখানে ফক্সের কোনো আসলে কোনো মিনিং নাই এই ওর পেশার সঙ্গে, তারপরেও ফক্সটা রাখছে। মানে কেন বলেন তো? চতুরতার জন্য। একটা উকিল বা কেস স্টাডি যারা করে, কেসগুলো নিয়ে যারা ঘাটে, সেটা যে স্টাইলের যে কোনো কেসই হইতে পারে, হ্যাঁ। তো এদের কিন্তু খুব চতুর হইতে হয়। তো এই চতুরতার জন্য কিন্তু সে তার নামের আগে ফক্স রাখছে। তো ফক্স কেস পাবলিশার যেখানে আসলো, সেখানে যখন কেস পাবলিশার আছে, তখন সেখানে এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল কোনো সাইন ক্লায়েন্ট কিন্তু এখানে রাখছে। আম, রাখার মানে বোঝানোর চেষ্টা করছে যে আমার এখানে দুইটা বা তিনটা সাইন এখানে দিতে হবে, যে চতুরতা আছে, ক্লেভার, ক্লেভার, তারপরে আমি যে পাবলিশার সেই হিসাবে একটা সাইন, আর হচ্ছে টোটাল যেহেতু আমার নামের আগে ফক্স আছে, সেহেতু এরকম একটা বিষয় দিলে আমার জন্য সুবিধা হয়। তো সেইটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্টের সেই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ডিজাইনার কিন্তু একটা পারফেক্ট শেপ সে জেনারেট করছে। এখন এই ক্ষেত্রে যদি 1 লক্ষ ডিজাইনার 5 লক্ষ ডিজাইন সেখানে সাবমিট করে, অথবা 1 কোটি ডিজাইন সেখানে সাবমিট করে, আর এই একটা আইকন সম্বলিত একজন ডিজাইনার সাবমিট করে, ওই 5 কোটি ডিজাইন থেকে এই ডিজাইনটাই কিন্তু আপনার ক্লায়েন্ট সিলেক্ট করবে। এই ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে সিম্পল একটা আইকন, শুধুমাত্র একটা পেনের স্টাইল দিয়ে তো আমিও পারি, আপনি পারেন, ঠিক আছে, দেখার পরে, কিন্তু দেখার আগে না। এই কনসেপ্টটা তো আপনার মাথা থেকে আসা উচিত ছিল। এটা তার মাথা থেকে আসছে, তার মানে সে এখানে উইন। 1 কোটি ডিজাইনের ভিতরে বা 5 লক্ষ ডিজাইনারের ভিতরে এই ডিজাইনারটা উইন করার কারণটাই ওইটা, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা সঠিকভাবে বুঝতে পারছে। তো আপনারা যখন ডিজাইন করবেন কোনো কিছু, তখন এই থিমগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। আচ্ছা, এইখানে আমরা একটা একটা এক্স লেটার, একটা ফিশ, গুড, এটা তো আমরা বুঝতে পারছি। এটাই হচ্ছে বোঝার বিষয়, যে আমরা একটা নেগেটিভ স্পেস ইউজ করব, কিন্তু কম্বিনেশনটা কিরকম হবে, এটা হচ্ছে ম্যাটার করে। বুঝতে পারলাম? আমরা শুধুমাত্র একটা নেগেটিভ স্পেসের মধ্যে একটা পশু বসাইলাম বা একটা প্রাণী বসাইলাম, সেটা দিয়ে একটা নেগেটিভ স্পেস করে ফেললাম, এটা কিন্তু না। টোটালটা, ব্যাপারটা যেমন ভিজুয়ালি আপনার পারফেক্ট হইতে হবে, সিম্বলটাও পারফেক্ট হইতে হবে। হ্যাঁ, সিম্বলটাও পারফেক্ট হতে হবে। এখানে দেখেন ক্যারটটাকে কিরকম ভাবে একটা মানে কম্বিনেশন করছে, যেখানে ক্যারট লেখাটা এন আর ও লেটারের একেবারে নেগেটিভ স্পেসের ভিতরে ক্যারটটাও ইন্ডিকেশন করতেছে বা ইন্ডিকেট করতেছে, তাই না? সেম এটারও একই রকম, ইয়োগা অস্ট্রেলিয়া, একটা ফিমেল ইয়োগা করতেছে, এবং ইয়োগার হাত এবং পায়ের ভিতরে যে ব্যবধানটা, এটার ভিতরেও কিন্তু অস্ট্রেলিয়ার একটা ম্যাপ রাখছে। এখন যদি আমাদের এটা দেখতে হয়, তাহলে আমাদের এখানে লিখতে হবে অস্ট্রেলিয়া ম্যাপ, বোঝার জন্য। যে অনেকে তো বলছে যে এটার ম্যাপ আছে, কি ম্যাপ আছে? অস্ট্রেলিয়া ম্যাপ, এটা দেখেন, এই যে এইটা আর এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাপটা ঠিক আছে কিনা, দেখছেন? এখন এই ম্যাপটা দেওয়ার জন্য আপনাকে কি পারফেক্টলি এই যে যতগুলো কর্নার আছে এরকম করে যদি আপনি দিতে যান, তাহলে কিন্তু আপনার লোগোটা অ্যাকসেপ্টেড হবে না। কারণ কি, এইখানে এই যে হাতের যে শেপ এবং পায়ের যে শেপগুলা, এই শেপগুলা কিন্তু স্মুথ আছে, আর এখানে কিন্তু স্মুথ না, হার্ড আছে। তো এই হার্ড শেপ দিয়ে কিন্তু আপনি আবার লোগোটা ডিজাইন করবেন না। তো আপনি বুঝাইতে পারতেছেন যে এটা একটা ম্যাপ, এতটুকুই আপনার জন্য এনাফ, আর কিছু না। ওকে, এখানে লেখা আছে লোগোটার নাম হচ্ছে স্পার্টান গলফ ক্লাব। যার দেখে মনে হচ্ছে যে মনে করেন যে কিছু মিন করতে পারছে না, সেই দেখে বুঝে বলার চেষ্টা করেন। যারা জানেন, মোটামুটি এক্সপার্ট আছেন, তারা তো জানেনই যে গল্ফ বলতেছেন সেটা ঠিক আছে, গল্ফ প্লেয়ার বলতেছেন সেটা ঠিক আছে, একটা ফেস আছে এটাও ঠিক আছে, ওই যে স্পিড বোঝাচ্ছে এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা কি? যে সোল্ডার, যে বা 300 মুভি, 300 সোল্ডার যে মুভি, সেটা কি কেউ দেখছি? 300,
মুভি, 300 সোল্ডার যে মুভি, এটা দেখলে আমি যেটা বোঝাচ্ছি, এইটা দেখলে এটাও বোঝা উচিত। আহ এটা কি বলেন তো? স্পার্টা। ওকে, স্পার্টান। এবার এই যে স্পার্টানের হেড হচ্ছে এইগুলা, এই দেখেন এই যে, এই এখন কি বোঝা যাচ্ছে কিছু? এখানে ফুল, এই তো এটা দিয়েই ফুলটা বোঝানো যায়, এরকম আরো আছে স্পার্টান হেড। আমরা যদি বলি স্পার্টান হেড, স্পার্টান, স্পার্টান লোগোই দেখি, দেখেন এই যে, এইবারটা আমরা বেশি ক্লিয়ার হবো, দেখছেন স্পার্টান লোগো, ঠিক আছে না? এই যে, তো এইবার দেখার পরে এইখানে আমাদের ফুল ক্লিয়ার হবে যে স্পার্টানের যে হেড, মাথা, সেটা আছে, একটা মানুষ আছে যেটা গলফ খেলতেছে এবং এটাতে স্পিড বোঝাচ্ছে, তাই না? আর হ্যাট তো এখানে অবশ্যই থাকবেই, কারণ কি এরা তো মাথায় হ্যাট পরেই, এবং এদের হ্যাটের স্টাইলটা এরকম, কিন্তু এটা হচ্ছে স্পার্টান। ওকে, তাহলে যেহেতু এখানে স্পার্টান লিখছে, তাহলে স্পার্টান একটা শেপ এখানে দিতে হবে, ওই যে ম্যাপের মতো। তারপরে গলফ ক্লাব, এটারে বুঝাইতে গেলে অবশ্যই একটা প্লেয়ার গলফ খেলতেছে, তার একটা স্পিড আছে, এটা হচ্ছে সেখানে বোঝাতে হবে। এই ধারণার উপর ডিপেন্ড করে কিন্তু এইটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এইখানে 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 দেখেন, এইখানে এই যে যে ভিতরে যে লোগোটা আছে, এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা কিন্তু এনবিসির লোগো, হ্যাঁ, এনবিসি লোগো। এটা যদি আপনারা এখানে সার্চ দেন, এনবিসি লোগো, এটা দেখতে পাবেন, এই যে এনবিসি লোগো। এটা একটা টিভি নেটওয়ার্ক, তাই না? সবাই জানি আমরা কম বেশি। আচ্ছা হ্যাঁ, এখানে একটা পিকক আছে, পিকক দিয়ে আর কি নেগেটিভ স্পেসটা বোঝানো হয়েছে। তাহলে আমরা মোটামুটি নেগেটিভ স্পেস সম্পর্কে কিন্তু মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম, তাই না? আমরা যখন নেগেটিভ স্পেসের কোনো ক্লায়েন্ট পাবো, সে ওইখানে নেগেটিভ স্পেস লোগো কি কারণে চাচ্ছে, কেন চাচ্ছে, রিকোয়ারমেন্টটা পড়ে বুঝে তাকে ওইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করবে। এবং যখন আমরা কোনো নেগেটিভ স্পেসের প্রজেক্ট আমরা ডিজাইন করব, তখন কিন্তু আমরা এরকম গুগলে যে সার্চ করে দেখে তারপরে হচ্ছে গিয়ে আমরা ওইটা ক্লায়েন্টের প্রজেক্টটা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনাদের ব্যাপারটা বেশ সুবিধা হবে করতে, কারণ এই ডিজাইনগুলো দেখে কিন্তু আপনি একটা ইনস্পিরেশন পাবেন, এবং ওই ইনস্পিরেশনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এই করবেন। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিক্যাল কাজ আছে যেটা এই ডিজাইনার করছে, এই যে এই ডিজাইনার এই ধরনের যে আইকন গুলো বা সিম্বল গুলো, এইগুলোও কিন্তু বাসায় বসে করার চেষ্টা করবেন। এইখানে একটা নেগেটিভ স্পেস আছে, দেখছেন? এখানেও একটা নেগেটিভ স্পেস আছে। ম্যাক্সিমাম লোগো গুলোই কিন্তু দারুণ, যদিও একটা সিম্পল আইকনের ভিতর দিয়ে বোঝাচ্ছে নেগেটিভ স্পেসের মাধ্যমে, তাই না? এখানে লেখা আছে কিন্তু যে পাওয়ার অফ নেগেটিভ স্পেস ইন লোগো ডিজাইন। লোগো ডিজাইনের ভিতরে পাওয়ার স্পেস, নেগেটিভ স্পেসটা কতটা পাওয়ারফুল, এই লোগোগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, তাই না? এরকম কিছু আইডিয়া আপনারা সবসময়ের জন্য দেখবেন, মাথায় রাখবেন, তাহলে বেশ ভালো লাগবে। প্র্যাকটিস প্র্যাকটিস করার সময় আপনারা কিছু শেপের যে শেপগুলো আছে সেই শেপগুলো নিয়ে সবসময়ের জন্য ট্রাই করবেন। আপনারা প্র্যাকটিস করার জন্য ওই যে খাতা কলমে কি করেন, কলম দিয়ে যেটা মন চায় সেটা করেন না? তো আমাদের ডিজাইনারের ক্ষেত্রেও কিন্তু যখন আমরা প্র্যাকটিস করব বাসায় বসে, তখন কিন্তু এই জিনিসগুলো করব, যে কতটুকু কি করা যেতে পারে, একটা শেপ দিয়ে আমি কতটুকু প্রেজেন্টেশন করাইতে পারবো বা কতটুকু কি বের করতে পারবো। এই রকম প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনার কি উপকার হবে, যে এই প্র্যাকটিস করার ক্ষেত্রে যে আপনার অভিজ্ঞতাগুলো থাকবে, সেটা কোনো না কোনো লোগো ডিজাইনের হচ্ছে রিকোয়ারমেন্টের অনুযায়ী যদি খেটে যায়, তখন কি হবে? তখন কিন্তু আপনি ওই ডিজাইনের যে কনসেপ্টটা যেটা আপনি প্র্যাকটিস করার সময় আপনার মাথায় আসছিল, তখন ওই কনসেপ্ট ওই যে প্রজেক্টে, তখন কিন্তু আপনি সুন্দরভাবে কি করতে পারবেন, ওইখানে আপনার কনসেপ্টটা তখন মানে খুব দ্রুত ক্যাচ করবে, এবং সাথে সাথে কিন্তু আপনি আপনার প্রজেক্টের জন্য রেডি হয়ে যেতে পারবেন।
আর যদি মনে করেন যে আপনার এই ধরনের প্র্যাকটিস করার অভিজ্ঞতা না থাকে, তাহলে কি হচ্ছে, পরবর্তীতে যে আপনি আহ, চিন্তা করতে হচ্ছে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করা লাগতেছে, বিভিন্ন ভিডিও দেখা লাগতেছে, তারপরে বিভিন্ন ইন্সপিরেশনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা লাগতেছে, আপনি আপনার তারপরেও কোনো কনসেপ্ট কিন্তু পাচ্ছেন না। তো আপনাকে বাসায় বসে অবশ্যই কিছু শেপের ক্রিয়েটিভিটি আনার চেষ্টা করতে হবে এখানে, ঠিক আছে? যেমন মনে করেন যা মন চায় আপনি সেটাই করেন, তার ভিতর থেকে যে কোনো একটা শেপ কিন্তু অবশ্যই বের হবে, তাই না? তো মনে করেন এটাকে আমরা এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এখানে আমরা চেষ্টা করব যে এখানে আসলে কি কি করা যেতে পারে। এই যে একটা শেপ নিলাম, এই শেপের ভিতরে আমরা কি কি বের করতে পারি দেখি। এটাকে আগে আনগ্রুপ করি। আনগ্রুপ হয়নি না? আবার রিলিজ কম্পাউন্ড করতে হবে। আচ্ছা, করলাম, সমস্যা নেই। এই দুইটা বের করলাম, তারপরে এইটা দিয়ে এটা দিলাম। এইখানে কিন্তু আমার কোনো স্টোরি নাই, এইখানে কিন্তু আমার কোনো চিন্তা ভাবনা নাই যে আমি কি করতেছি, যে আমাকে এটাই করতে হবে। প্র্যাকটিস গুলো কিন্তু এরকমই হয়। আর কি করা যেতে পারে, আপনারাও আমাকে আইডিয়া দিতে পারেন, হ্যাঁ। না, এটা হবে না। যেটা হবে না সেটা দিবেন না, কোনো সমস্যা নাই। এটা একটা শেপ হতে পারে। তো এটা শেপের জন্য আমরা একটু রোটেট করি। রোটেট করার পরে এটাকে অ্যালাইন করি, এবং এটাকে আমি চাচ্ছি যে স্কোয়ার শেপের ভিতর রাখতে। তাহলে একটা স্কোয়ার শেপ নিব এবং এটাকে গাইড করে ফেলবো, মেক গাইড। তারপরে গাইডটাকে লক করার রাখবো। এরপরে আমি হচ্ছে গিয়ে স্কোয়ার শেপে নেওয়ার চেষ্টা করব। আমরা সেন্টারটা ঠিক করে নিই আগে। এখানে আমরা এই যে শেপটা আছে, এই শেপের অনুযায়ী আমরা সব জায়গায় স্পেসটা ঠিক করব। আচ্ছা, এটাকে আমরা মিড বরাবর করি, মাঝ বরাবর নিব। তাহলে এই শেপটা আছে, এই শেপটার এই যে মাঝ বরাবর নিলাম, মানে এখানে এখানে দুইটা দাগ দিই, বা ওই একটা দিলেই হবে। যার মাঝ বরাবর নিতে পারবো, যেহেতু লক আছে সমস্যা নাই। এই যে সেন্টার বরাবর, এটার সেন্টার বরাবর আসছে। এবার হচ্ছে এইটার মাপ নিব। এখানে আমরা কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করে যে আউটলাইনটা আছে এটাও দেখবেন। আচ্ছা, গাইড আনলক করার শর্টকাট কি? শর্টকাট কি কি বলতে পারবেন? কে কে জানেন? Control-2। কন্ট্রোল অল্টার টু, গুড। আচ্ছা, এখানে কিন্তু আমাদের পুরোটা হয়নি। যে শর্টকাট গুলো বলতে পারেন, আমি বুঝে নিচ্ছি যে তারা হচ্ছে প্র্যাকটিসে, মানে তাদের প্র্যাকটিসটা বেশি আর কি। কারণ তাদের এই সব সময়ের জন্য এটা ব্যবহার করতে হয়, এবং তাদের ওই সময় নাই যে অপশন থেকে ওইটা বের করে নিয়ে আসবো, বা দেখে কিবোর্ডের দিকে তাকিয়ে আমি দেখবো যে আমি কোনটা প্রেস করতেছি, তাই না? এবার হাইড গাইড দিলে
আমার বিষয়টা কি হয়ে গেল যে আমি একেবারে স্কোয়ার শেপের ভিতরে এটা আনতে পারতেছি। এটা দিয়েও দেখা যাচ্ছে আপনি অন্য 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 শেপের ব্যাপারগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন, এইরকম। এখানে যে যে মাপটা মনে করেন যে চারদিকের যে অ্যালাইনমেন্টের জন্য যে স্পেসটা রাখবেন প্রতিটা প্রতিটা ক্ষেত্রে, তো আপনারা এই অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন এরকম, যে আমি শেপ অনুযায়ী অ্যালাইনমেন্ট নিব। এখন এইটা তো অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল+Y প্রেস করি, তাহলে এইটা কি করব? তার জন্য তো আপনার ডিরেক্ট সিলেকশন টুল আছেই, ঠিক না? এইভাবে করে আপনি স্পেস গুলো নির্ধারণ করবেন, কোনোটা রোটেট করবেন। অর্থাৎ লোগো ক্লাসের জন্য, লোগোর জন্য, লোগো ডিজাইনের জন্য আপনারা কোনো উদ্দেশ্য ছাড়া এরকম কে কে প্র্যাকটিস করেন? কোনো উদ্দেশ্য নাই, জাস্ট আমি কিছু শেপ নিয়ে ট্রাই করতেছি কি করা যেতে পারে, মাথায় কিছু নাই, কিন্তু কিছু আনার চেষ্টা করতেছি, এরকম কে করেন? ভাই আমি মাঝে মাঝে ফুল আমি টুল করি। বানাই আর কি, শেপ টেপ দিয়ে। তৌহিদ ভাই, আচ্ছা ধন্যবাদ। এটা খুবই ভালো, খুবই ভালো একটা জিনিস। কারণ আপনার আইডিয়াটা তো ওইভাবেই আনতে হবে, আপনি তো ইচ্ছা মতো আপনার মাথা থেকে আইডিয়া বের হবে না। আপনি যতই চেষ্টা করেন, আপনার আইডিয়া আপনার মাথা থেকে ওভাবে কখনোই কোনো দিনও বের হবে না, যদি আপনি এই ধরনের কাজগুলো বাসায় বসে না করেন। দেখবেন মানুষের ডিজাইনগুলো দেখবেন, তারা কিভাবে করে, তাদের প্ল্যানগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, বাট তা বাদেও এই যে জিনিসগুলো এইগুলোতে, মনে করেন আমি তো রেক্টেঙ্গুলার শেপ দিয়ে অথবা স্ট্রোক দিয়ে করার চেষ্টা করতেছি, তো সেই হিসাবে আপনি অন্যভাবে করারও চেষ্টা করবেন। এইখান থেকে এক একটা মিনিং বের হয়ে যায় যখন এইগুলো করে আপনি যখন রাখবেন না, তখন দেখতে পাবেন যে এক একটার ভিতরে এক একটা মিনিং আপনি খুঁজে পাবেন। আর ওই যে মিনিংগুলো, ওই মিনিংগুলো কিন্তু আপনার এক সময় খুব কাজে দিবে, যেটা আপনি বুঝতেও পারবেন না যে আসলে আমি কি হতে কি তৈরি করে ফেললাম, আর এটা এটা আমাকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, বা আমার প্রজেক্টের যে আমি একটা নতুন প্রজেক্ট পাইলাম, ওই প্রজেক্টের সাথে কিভাবে হুবহু মিলে গেল। এগুলো ব্যক্তিগত যে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা আগের যে এক্সপিরিয়েন্স, এটা থেকে বলতেছি। যখন আগে শিখতাম তখন কি করতাম, এইগুলোই করতাম। তখন আমাদের শিখাবে কি, আমরা তো তখন ওই রকম ভাবে গাইড, আমরা যখন এখন গাইড দেওয়ার জন্য বা কিছু শোনার জন্য কিছু প্রয়োজন হলে আপনারা খুব দ্রুত ভাবে শুনতে পারতেছেন, তো সেই সময় তো আমরা কিছু শুনতে পারতাম না। আমাদের তো এইভাবে করতে করতে আমাদের আইডিয়াগুলো জেনারেট করতে হয়েছে। তবে এই যে জিনিসটা, এই যে প্র্যাকটিসটা, এটা এখন মানে সবাই করে, সবাই জানে যে এটার গুরুত্বটা কতটুকু, হ্যাঁ, সবাই বুঝতে পারে। আচ্ছা যাই হোক, প্র্যাকটিস গুলো সবাই একটু বাসায় বসে করবেন। আর এই ধরুন এই এই যে ধরনের যে শেপ গুলো নিয়ে, এখানে অনেকগুলো শেপ আছে, আপনার রেক্টেঙ্গুলার শেপ আছে, তারপর রাউন্ড শেপ আছে, ইলিপস শেপ আছে, পলিগন শেপ আছে। এই যে শেপগুলো, এই শেপগুলো কিন্তু এখানে শেষ না। এই শেপগুলো কি এখানে শেষ না? এই শেপগুলো দিয়ে অনেক কাজ আছে, যেই কাজগুলো আপনাদের করে বের করতে হয়, তাই না? বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন স্টাইল আছে, সেইগুলো খুঁজে বের করতে হয়। স্টার এখানে আছে, স্টার, স্টারের কয়টা কর্নার আছে? 5টা। এখানে কি 5টা দিয়েই শুধু স্টার হয় না, আপনি চাইলে 7 7 স্টারও করতে পারেন, তাই না? এগুলো যদি আপনার না জানা থাকে, তাহলে তো আপনি এগুলো করতে পারবেন না। এর বিভিন্ন অপশন আছে, বিভিন্ন স্টাইল আছে, এইগুলো করার চেষ্টা করতে হবে। যেমন মনে করেন যে আপনি একটা সার্কেল দিয়ে, একটা সার্কেলকে আপনি কতভাবে এটা প্রেজেন্টেশন করতে পারেন, এটাকে আমি ফিল করে নিলাম। তারপরে ইফেক্ট থেকে এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমি জিগজাগ করেন। দেখেন এখান থেকে তো অনেক ধরনের ব্যাজ ডিজাইন করা যায়, তারপরে সূর্য আর্ট করা যায়, তারপরে হচ্ছে
রিলেটিভিটি বাড়ানো যায়, অ্যাবসোলিউটটা বাড়ানো যায়, এখান থেকে কমানো বাড়ানো যে অপশনগুলো আছে স্মুথ করতে পারেন, স্মুথ করে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এই যে অপশনগুলো, এইগুলো যখন আপনি প্রচুর ব্যবহার করবেন, তো ব্যবহার করার ক্ষেত্রে আপনার আইডিয়াগুলো জেনারেট হবে। আর আইডিয়াগুলো থেকে কিন্তু আপনি নতুন নতুন স্টাইল জেনারেট করতে পারবেন। দেখেন এইখানে যে স্পার্ক গুলো আছে, এইগুলো কিভাবে কি করতেছে, এইগুলো তো আপনি এইগুলোকে কিভাবে রোটেট করবেন, এটা যদি রোটেট গুলো যদি আপনি না বোঝেন তাহলে কি করতে পারবেন? পারবেন না। এটার জন্য আলাদা একটা গাইড আছে, সেই গাইড অনুযায়ী করতে পারে। আমি তো সিম্পলি দেখাচ্ছি সহজভাবে। দেখেন এখন এইটার যদি এই অনুযায়ী আপনি সেন্টার খুঁজতে চান, যে না আমি এই অনুযায়ী সেন্টার খুঁজবো না, আমি যে কোনো একটা সেন্টার দিয়েই এটাকে আমি রোটেট করব, তাহলে কি হয় দেখেন। যে কোনো একটা জায়গা আমি এইখানেও করতে পারি, আবার একটু ফাঁকা রাখতে পারি। ফাঁকা রাখলে রাউন্ডটা বেশি হবে, তাই না? এখানে যেহেতু এখানে আমার আছে কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা না? 12টা দেখলাম না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। তো এখানে আমরা 12টা দিয়েই রোটেট করব। এখানে রোটেট টুলে ক্লিক করব, তারপরে এখানে একটু ফাঁকা জায়গায় রেখে অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা কি করব, এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তো রোটেট করে, তাই না? এটাতে আমরা ভাগ দিব 12 দিয়ে, তারপরে কপি করব। হ্যাঁ, 360। ও তাহলে রাউন্ডটা আর একটু বড় করতে হবে, আমরা ভাগ দিই 10 দিয়ে দেখি, এটাও ছোট হয়ে যায়। তাহলে একটু বড় করতে হবে, যদি আমরা 12 দিয়ে করতে চাই তাহলে একটু বেশি স্পেস নিতে হবে। 360 ভাগ হচ্ছে আমরা 7, না এখানে 12 দিয়ে দেখি কিরকম আসে। আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলেই হবে। হ্যাঁ, প্রিভিউতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার স্পেসটা ঠিক মতো পাচ্ছে কিনা। কপি দেন, তারপরে কন্ট্রোল+ডি প্রেস করেন বারবার, ব্যাস আপনার কাজ শেষ। ঠিক আছে, এই যে। তো এরকম রোটেট গুলো কিরকম ভাবে করতে হয় এটাও তো আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা আজকে দেখে নিলেন। এইভাবে করে আপনি কিন্তু বিভিন্ন মানে প্র্যাকটিস যে ক্লাসগুলো বা প্র্যাকটিস করার জন্য যে বাসায় যে সময়টা এটা ব্যয় করতে পারেন। এই ধরনের এই যে যে শেপগুলো আছে, এটা কিভাবে করতে হয় এটা আপনি একটু ট্রাই করেন বাসায় বসে বসে, যে এইগুলো কেমন কেমন ভাবে করলে। এখন যেহেতু ভিডিওতে আছে, স্ক্রিনশট হিসাবে দেওয়া থাকবে বা আপনি নিয়ে রাখেন, স্ক্রিনশটটা আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। এই একটা আছে। তারপর হচ্ছে এইখানে যে টুইটারের আগে যে লোগোটা, সেটা গোল্ডেন রেশিওতে একবার একটু ডিজাইন করে দেখেন, যেহেতু গোল্ডেন রেশিওটা আপনাদের দেখানো হয়েছে। এই যে টুইটারের যে লোগোটা, এটা আপনি গোল্ডেন রেশিও দিয়ে একটু আর্ট করে দেখান, কিভাবে আপনি এটার অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে এইখানে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলো আপনি বাসায় বসে করেন, পেন টুল দিয়ে না, তবে শেপ করে পেন টুল দিয়েও করবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম সবকিছু দিয়ে করার জন্য। তো এখানে আপনি কি করতে পারবেন, যে আপনি সবকিছুর সবগুলো টুল দিয়ে, টুলের ব্যবহার করে আপনি এই শেপগুলো দাঁড় করান। কারণ কিছু কিছু শেপ আছে যেমন দেখেন, এটা যদি আপনি পেন টুল দিয়ে করতে চান তাহলে কিন্তু পারফেক্ট হবে না। কারণ এটা হচ্ছে আপনার যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে 4টে ভাগে ভাগ করে তারপরে হচ্ছে ঘুরিয়ে দেওয়া, তাই না? স্যার এইগুলার নাম কি? এটা লোগো শেপ, লোগো সাইন এগুলো বলতে পারেন, তাই না? এগুলো অনলাইনে বসে সার্চ দিবেন হচ্ছে লোগো শেপ লিখে, তাহলে এই এই ধরনের শেপগুলো চলে আসবে। তো এখানে দেখেন এই লোগোটাকে এই মানে এই যে সার্কেলটাকে এটা 4 ভাগে ভাগ করবেন। এখানে লাইন সেগমেন্ট টুল নিবেন, নেওয়ার পরে আগে একটা কালার দেন, তারপরে এটারে কন্ট্রোল+সি দিয়ে এবার এটাকে রোটেট করেন, কন্ট্রোল+এফ দেন, দিয়ে এটা রোটেট করেন। রোটেট করার পরে এখান থেকে আপনি পাথ ফাইন্ডার টুলে চলে যান, এটাকে আপনি ডিভাইড করে দেন। দেওয়ার পরে এই যে যে 4টে পাইছেন এটার আপনি অন্য কালার দেন দেখানোর জন্য, এটাকে আনগ্রুপ করেন। করার পরে দেখেন যেটার যে কাজ সেটা সেইভাবে করে দেন। আপনি পর পর করেন, সমস্যা নেই এরকম। তারপরে এটা এইভাবে রোটেট করে দেন বা এখান থেকে এনে দেন, কথা সেম। তারপরে টোটাল একটা সার্কেলের রোটেট এখানে করে দেন, একটা সার্কেল দেন।
ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে করে বাসায় বসে প্র্যাকটিস করবেন এই শেপগুলো। এতে কি একটা আইডিয়া জেনারেট হবে, এবং এই আইডিয়াগুলো আপনার নেক্সট প্রজেক্টের জন্য কোনো না কোনো ভাবে মনে করেন হয়ে যাবে। আবার এইটা দেখেন, এইখানে যতগুলো অ্যালফাবেট আছে আমাদের ইংলিশ লেটারের, ওই অ্যালফাবেট গুলো নিয়ে এক একটা, মনে করেন এ দিয়ে আপনি 10টা লোগো বা 20টা লোগো তৈরি করেন, বি দিয়ে আপনি 20টা বা 30টা লোগো তৈরি করেন, সি দিয়ে করেন, ডি দিয়ে করেন, এটা এরা যেমন ভি দিয়ে করছে, এরকম কিন্তু অনেক লেটার আপনি দেখতে পাবেন। প্র্যাকটিস করার পারপাসে আপনি আগে কপি করেন, এরপরে নিজে নিজে মাথা খাটিয়ে চিন্তা করেন যেগুলো অনলাইনে নাই ওই রকম কিছু শেপ দেওয়ার। এই শেপগুলো কিন্তু প্রচুর সেল হয় হচ্ছে আপনার মাইক্রোস্টক সাইডে, যদি আপনার লোগোটা কপি না হয় বা যদি আপনার এই সিম্বলটা কপি না হয়, প্রচুর পরিমাণে সেল হয়। তো এইভাবে করে আপনি যখন প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিসের কাজগুলোও কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারতেছেন। এই একটা সুবিধা কিন্তু মারাত্মক লেভেলের আছে, তাই না? এটা পেন টুল দিয়ে করা যায়, ট্রায়াঙ্গেল দিয়ে এক একটা দিয়ে করা যায় এই শেপ অনুযায়ী। আবার আপনি পলিগন টুল দিয়ে জাস্ট এক ক্লিকে হয়ে যায়, এটাই তো ব্যাপার। বাট এইটা সিলেক্টেড লোগো, এটা কোম্পানির লোগো, এটাও আপনার মাথায় রাখতে হবে। যদিও সে, এই যে আমি যে যতগুলো দেখাইলাম, অনেকের কাছে মনে হলো কি যে ভাই, লোগো ডিজাইনের ক্লাসে কেন এইগুলো দেখাচ্ছে, বা এইগুলো তো আমি জানি, এগুলো পারি। ভাই পারাটা তো বিষয় না, এই যে পলিগনাল একটা টুল, আমি একটু যদি দেখাই, পাশাপাশি রাখি, তাহলে এটার মর্যাদাটা বা ভূমিকাটা আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে যে টুলটা, পলিগন দিয়ে সহজ, হ্যাঁ এটা তো আমি বলতে চাচ্ছি যে এই যে টুলটা, এখানে আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি একটু জাস্ট করে দিই, দেখাই দিই যে এত সুন্দর একটা লোগো, এত পাওয়ারফুল একটা লোগো, সেটা কিভাবে তৈরি হয় আর কিভাবে এতটা গুরুত্ব পায়। এই যে ব্যাপারটা আছে, এখানে আমি আগে যে কোনো একটা কালার দিয়ে আগে করে নিই, এখানে সবগুলো কালার আমি এক একটা কালার আলাদা করে দিই। আচ্ছা, এই কালারগুলো না, আমি জাস্ট একেবারে শ্যাডো কালারই ব্যবহার করি, শেড কালারগুলো বা গ্রে কালার যেটা আছে, এক একটা পর পর দিয়ে, পরে এইটা, পরে এইটা, পরে এইটা, তারপর এটা। আচ্ছা, এটা কম হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে শুরু করি তাহলে ভালো হবে। এই যে আমি শেপগুলো ডিলিট করে ফেললাম, দেখছেন? ভার্টিকালে ছিল, জাস্ট আমি কি করলাম, হরাইজন্টালি দিয়ে দিলাম, একেবারে হয়ে গেল। এরপর হচ্ছে ওকে প্রেস করলাম, শেষ। তাহলে ছিল কি, আচ্ছা এটা আমি কপি করি, একটা পলিগনাল টুল, হয়ে গেল কি, রবি লোগো, তাই না? কোম্পানির লোগো। ব্যাস, এই জিনিসটা মাথায় কিভাবে আসছে, ও যদি প্র্যাকটিস না করতো এইভাবে, বিভিন্ন শেপকে কাটাকাটি না করতো, বেসিক গুলো যদি সে না বুঝতো, তাহলে কি এই লোগোটা তার মাথায় আসতো? অথবা এইটা কোনো কোম্পানি না কোম্পানির কি সিলেক্ট করতো? করতো না। তার এইরকম একটা অভ্যাস ছিল কাটাকাটি, বা প্র্যাকটিস করার জন্য একটা, মানে স্কেচ করার জন্য সে নিজের ইচ্ছা মতো ট্রাই করতো, করতে করতে এই জিনিসগুলো তার মাথায় আসছে। দেখা যাচ্ছে সে এই যে রবি লোগো যদি কন্টেস্ট হয়ে থাকে বা যদি কোনো প্রজেক্ট তাকে দিয়ে থাকে এই প্রজেক্টটা, তো সেই ক্ষেত্রে সে তো অনেক ধরনের আইকন ট্রাই করছে, অনেক ধরনের জিনিসগুলো ট্রাই করছে, আর এইটা এক ক্লিকে হয়ে গেছে, এটা হয়তো সে থার্ড পার্টি হিসেবে রাখছে বা ফোর্থ স্যাম্পল বা ফিফথ স্যাম্পল হিসেবে রাখছে, কিন্তু গ্রান্টেড কিন্তু এটাই হয়ে গেছে। এরকম হতে পারে, জাস্ট আমি একটা করতেছি, আইডিয়া করতেছি, এছাড়া কিছুই না। বাট এটা কত সহজ সেটা তো আমরা বুঝে ফেললাম এখন, তাই না? ব্যাস হয়ে গেল। তো এখন এই যে শেপগুলো, এই শেপগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে কাটাকাটি করতেছি, দেখতেছি, বিভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করতেছি, এতে আমাদের উপকার কি? শুধু শুধুই দেখাচ্ছে স্যার আমাদের মেন্টরে না, এরও কিছু কারণ আছে। এই যে যেগুলো আমি দেখাইলাম, এর ভিতরেও আপনার কোনো একটা কনসেপ্ট আপনার মাথায় আসছে যে স্যার এইভাবে না দিয়ে যদি এইভাবে দিত, তাহলে বিষয়টা আরো ভালো লাগতো।
আরো সুন্দর দেখাইতো, তাহলে আমি এটা একটু প্র্যাকটিস করি, এরকম। তাহলে বিভিন্ন শেপ, বিভিন্ন স্টাইল নিয়ে আপনার বাসায় বসে আপনাদের ইচ্ছা মতো, মানে মাথায় কিচ্ছু আসার দরকার নাই, আপনার মাথায় কিচ্ছু নাই, আপনি সেটা দিয়ে ট্রাই করেন। ট্রাই করতে করতে দেখেন কি আইডিয়া আপনার মাথা থেকে বের হয়ে আসে। তখন সেটা আপনি সেল করার জন্য পোর্টফোলিওতে দিতে পারবেন। আপনি মাইক্রোস্টক মার্কেটে দিতে পারবেন, যেখানে আপনি ভালো একটা লেভেলের সেল সেখান থেকে জেনারেট করতে পারবেন। কি বুঝাতে পারলাম? সবকিছু সহজ, সব সময় সহজ না, কিছু কিছু সহজ অনেক সময় অনেক উপকারে আসে। এই জন্য আপনারা এই প্র্যাকটিস গুলো করবেন। এই যে শেপগুলো কিভাবে করছে, কোথা থেকে আসছে, কিভাবে করলে আমি একটু ট্রাই করে দেখি, এর থেকে যে ব্রেন গুলো বের হবে সেইগুলো নিয়ে এরকম একটা বড় কোম্পানিতে আপনি কখনো না কখনো কাজে লাগিয়ে বসতে পারেন। আর তখনই আপনার জ্যাকপট হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এটার জন্য কি অনেক কষ্ট করা লাগছিল? যে ডিজাইন করছে, হয়তো আগে করা লাগছিল। এই যে একটা রবি কোম্পানি বা একটা কোম্পানির লোগো তৈরি করার জন্য তার হয়তো অনেক কষ্ট করা লাগছে, বাট একটা ক্লিকে, তার প্র্যাকটিসের একটা ক্লিকে তার প্রজেক্টের ফুল ফিল যে বাজেটটা সেটা সে পেয়ে গেল। ঠিক আছে? তো এই জন্য বাসায় বসে সবাই প্র্যাকটিস করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।